আমরা বলবো না। এই সাইডটা ভাগ কি করে দেন গাড়িটা আমাদের এক টাকা দরকার নেই, আমাদের এক টাকা আমরা শিক্ষক আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা তাদেরকে আমরা পড়াশোনা করে আজকের এই পর্যায়ে আনছি। যারা এখানে সত্যিটা আছে তাদেরকেও আমাদের দামি পড়ানি আমার বাবা করেছে। যারা বৃদ্ধ শিক্ষক এলপি হয়ে গেছে তারা পড়াইছে আমাদেরকে। আমাদের যে দাবি সেই দাবি আমরা মৃত্যু দাবি। আমাদের এই দাবি দেওয়া পূরণের জন্য সরকারকে এই কথা শুনে সরকারকে 100 টাকা ব্যয় করতে হবে না, বরং সরকার যদি চায় আমরা আবেদনের ফি হিসাবে আমরা আবেদন গভর্নমেন্টকে আবেদন হিসাবে আমাদের সকালে 3 থেকে 4 ঘন্টা আগে একটা আমাদের সাথে উপবাস করতেছে, আমাদের পারস্পরিক বদলিতেছে। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1% আমাদের সাথে এই প্রশ্ন আমরা মানি না। আমাদের বদলি দিতে হবে, গভর্নমেন্টের কোনো টাকা লাগবে না। উপরন্ত আমরা শিক্ষক আবেদন হিসাবে গভর্নমেন্টে আমরা টাকা দেবো, আমাদের জন্য গভর্নমেন্টের টাকা আমাদের প্রক্রিয়াটা বন্ধ করে 2.5 বছর হলো। আমরা বলতে চাই আমাদের ন্যায্য অধিকার মিছিমিলি নিষিদ্ধ করা আছে। আমরা
তিনজন মেয়া কি হয়েছে আমার কি শান্তিপূর্ণ বসেন না দেখেন কথা বলবে তো আমরা বসেন এক জায়গায় বসে একটা জায়গায় বসে ভাই বসে যাই ভাই আমি বসে এখানেই বসতে হবে দেখি সরেন শিক্ষকের মধ্যে রাখতে চাই আপনি শিক্ষক নাকি বসেন না সরেন সরেন আপনার সামনে দেখারেন সামনে দেখারেন সামনে করেন আমরা শিক্ষা আমি আমাদের শুনে আমাদের দাবি মানতে হবে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা শূন্য পদের তো বদলি শূন্য পদে বদলি বাজেটবিহীন বদলি বাজেটবিহীন বদলি শূন্য পদে বদলি চাই আমাদের দাবি আমাদের দাবি এই ম্যাডাম বসেন বসেন ম্যাডাম এখানে আরে ভাই বসেন না কেন আরে টাকা পয়সা কিছু লাগবে না সুন্দর পদে আমরা কি বদলি হয়ে যেতে পারবো তালা দিয়ে মাইস করে নারীকে শিক্ষা করে আমরা সবার থাকবে না একটা প্রতিষ্ঠানে আমরা সবাই
আমরা যারা হয়রান না ওর কথা বলতে দেন একটা টাকা এমন স্যার আপনারা প্রশাসনের লোক আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি স্যার আমরা শিক্ষক আমাদের হাত ধরে এই প্রশাসনে অনেক কর্মকর্তা কর্মচারী যে আপনি কোনো না কোনো শিক্ষকের লেখাপড়া করে এই জায়গায় আছেন আমাদের উদ্দেশ্য আপনাদের হেয় প্রতিপন্ন করা না সরকারের বিপক্ষে কোনো স্লোগান না আমাদের স্যার আমাদের দেখেন স্যার এমন একটা বন্দি দাবি করছে শুনলে স্যার আপনি আশ্চর্য হবেন পারস্পরিক বন্দি আমার উত্তরবঙ্গের সিলেটের কোনো কেউ চাকরি করে না স্যার সিলেটে সবাই লন্ডন চলে না আমরা উত্তরবঙ্গের থেকে হাজার হাজার মানুষ সিলেটে পড়ে আছি প্রত্যঞ্চল চলে আমার স্যার 2টা ছেলে মেয়ে একটা 6.5 বছর শুধু স্ত্রী একা জেলায় এই জন্য ভর্তি করতে পারে নাই আপনাদের সন্তান নিশ্চয়ই 5 বছর বয়সে বিদ্যালয় দিয়েছেন আমার সন্তানকে আয়না ঘরে আটকে রাখি দুইটাকে তালা দিয়ে প্রতিষ্ঠান প্রধান ছুটি দেয় নাই এর চাই কষ্ট আছে বলেন আপনারা বলেন 1 টাকাও লাগে না আমাদের দাবিতে পেরেছি স্যার আমাদের দরকার স্যার আমরা বলি মাঝে মাঝে কিন্তু শিক্ষক সুলভ আমাদের বলাটা সাথে না ভয় আমাদের গুলি করে মারুক আর না হয়েছে আমাদের অনেক নারী শিক্ষক চাকরি করে হাসিবুল স্যার আপনারা আমাদেরকে আটকাইছেন আমাদের এমন নারী শিক্ষক আছে সংসার নষ্ট হয়েছে তালাকের রিপোর্ট স্যারের কাছে উপস্থাপন করছে একটা না 3-4টা তালাকের রিপোর্ট উপস্থাপন করছে নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে আমরা এত এভিডেন্স দেখাইছি আমাদের আশ্বাস স্যার বলেন কি করে দেবে 1200 টাকার চাকরি 12,000 টাকার চাকরি 12,750 টাকা পায় একজন শিক্ষক বাবা মাকে দেখাবে না সন্তান মানুষ এটা লজ্জা করে আপনারা তো চাকরি করেন তারপরে কি হয়েছে কোন প্রান্তে দেখা যাচ্ছে ছুটি মেলে না জানি একা মানুষ শুধু এখানে আমলাতান্ত্রিক জটিলতা প্রজ্ঞাপন রেটি কিছুই না ম্যাডাম এক পাশে ভাড়া থাকে চুরের কারণে বাড়ি এলাকা আমার কাছে দিয়া বসান স্যার আমরা কি করে আমার ঘরে বাড়ি ভাড়া হচ্ছে 1000 টাকা 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাইরে আমরা কিভাবে থাকবো 1000 টাকা বাড়ি 500 টাকা চিকিৎসা এটা নিয়ে থাকা সম্ভব আমরা যখন মন্ত্রণালয়ে যাই মন্ত্রণালয় শিক্ষা কর্মকর্তা আমাদের কাছে শিক্ষক বলে মূল্যায়ন করে না আমাদের বসা তো দূরে থাকে আমাদের সাথে কথা বলতেই চায় না আমাদের সন্তানরা কিভাবে হবে আসসালামু আলাইকুম আমি বেলাল হোসেন আমার নিজ জেলা দিনাজপুর আমি চাকরি করি এই চাকরি আছে আমি আমার বাড়ি থেকে দূরত্ব 450-500 কিলোমিটার আজকে যে বলছিল আমাদের দাবি এটা আসলে দাবি না আমাদের একটা পয়েন্ট ছিল 7 নম্বর ধারা তার ভিত্তিতে আমরা পরবর্তীতে যদি দূর দূরান্তে কেউ চাকরি পেয়ে থাকি আবেদনের ভিত্তিতে আমরা নিজ জেলায় ফিরে যেতে পারবো কিন্তু হঠাৎ করে গভর্নমেন্ট 2022 সালের ডিসেম্বর মাসে আমাদের 7 নম্বর ধারাটা একেবারেই বন্ধ করে দেয় তারা বলেন যে আমাদের বদলির একটা ব্যবস্থা করবেন সরকার একটা নীতিমালা করেছেন তারই ভিত্তিতে আমরা এ পর্যন্ত 14টি মানববন্ধন করেছি ঢাকা শহরে এই ঢাকা শহরে 14টি মানববন্ধন আপনি দেখেন এখানে যে শিক্ষক আছে কেউ খাগড়াছড়ি বান্দরবান সিলেট বরিশাল যশোর দিনাজপুর সারা দেশব্যাপী শিক্ষকরা যে এসেছে রাতে কোথায় থাকবো তার একটি চিন্তা একজন শিক্ষক আসা যাওয়া করতে কী পরিমাণ অর্থ ব্যয় হয় আর কারো স্বামী স্ত্রী 2 জায়গায় চাকরি করে একজন থাকে দিনাজপুর একজন থাকে চাঁদপুর এই যে দূরত্ব আর দ্বিতীয় কথাটি হচ্ছে আপনারা একটা কাজ বন্ধ করবেন সেই কাজটা বন্ধ করতে গিয়ে আপনারা একটা পথ খুলে দিবেন আপনাদের যদি এই রাস্তাটা সংস্কার হয় একদিকে বন্ধ থাকবে একদিকে খোলা থাকবে কিন্তু আমাদের যেটি করা হয়েছে বিগত 2.5 বছর আগে আমাদের কোনো পথ খুলে দেওয়া হয়নি বরং যে পথটা চালু ছিল সে পথটা বন্ধ করে দেওয়া হয়েছে চিরতরে রুদ্ধ করে দেওয়া হয়েছে এখন যে কাজটি আমাদের সেটি হচ্ছে আমরা চাচ্ছি আমাদের জন্য নীতিমালা সব কিছু কি আছে মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি যদি শুধু একটা অর্ডার করেন আমাদের বর্ধিত হবে এতে লাভ কী হবে এই বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে আমি নিজেও পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি একজন লেকচারার হিসেবে কর্মরত আমার মধ্যে যারা এখানে আছে আপনারা অবাক হবেন একজন শিক্ষক আছে যারা এফএসআই সেকশনে চাকরি করে 9300 টাকা বেতন আপনি বলেন উনি যদি বাড়িতে থাকতো 9300 টাকাতে পরিবার পরিজনের সঙ্গে একে বাড়িতে থেকে কিছুটা পুষে নিতে পারতো কিন্তু যখন আরেকটা বিভাগে গিয়ে উনি বাড়ি ভাড়া করবে 5000 টাকা নিচে বর্তমানে বাড়ি ভাড়া আছে 9000 টাকা যদি 5000 টাকায় বাড়ি ভাড়া নেয় ওনার প্রতিষ্ঠানে যাতায়াত করতে 2 থেকে 3000 টাকা লাগে ওনার বাচ্চাদের পড়াশোনা কিভাবে করাবে উনি নিজে খরচ করবে কিভাবে উনি যে 2-3 মাস পর বাড়ি যাবে
উনি বাড়িতে কী টাকা নেই, কী দিয়ে গাড়ি ভাড়া দিয়ে 1000, 1500, 2000 টাকা ভাড়া উনি কীভাবে সেটা নির্বাহ করবে। এখন এই কথাগুলো আমরা আজকে আপনারা হয়তো বলবেন শিক্ষক আমরা হয়তো এক্সাইটেড হয়েছি, উত্তেজিত হয়েছি, আপনাদের কথা মানতেছি না। এটা আমাদের একদিনের কথা না, এটা আমরা বিগত 2.5 বছর ধরে সাফারার আমরা এই কষ্টে জর্জরিত। আমরা মাননীয় শিক্ষক প্রতিষ্ঠান দরবারে গিয়েছি, আমরা সচিব মহোদয় 2-3 জন সচিবের সঙ্গে কথা বলেছি। যখন নিচতলায় সচিবের কাছে যাই আমাদেরকে বলে উপর থেকে নির্দেশনা লাগবে। উপরে গিয়ে যখন আমরা শিক্ষক প্রতিষ্ঠান স্যারকে বলি যে আমি তো নির্দেশনা দিয়েছি, অ্যাট লাস্ট আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের এখন পারস্পরিক বদলি হবে। এখন আপনাদেরকে আমি বোঝাতে চাই পারস্পরিক বদলিটা কি, মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমি কর্মরত আছি চাঁদপুরে। এখন আমাকে চাঁদপুর থেকে যদি দিনাজপুরে যেতে হয় তাহলে এই চাঁদপুরের কোনো একজন কর্মকর্তাকে আমার এখানে এই নবম গ্রেডে এই চাকরি করতে হবে আমার সমপদে সেম সাবজেক্টে। এখন চাঁদপুরের একটা আমি আপনাদের বলি, আপনাদের সাউথ বেঙ্গলের যে কাজটা হয় একজন দারোয়ান যিনি বাড়ি পাহারা দেন ওনার বেতন 20,000 টাকা মিনিমাম। আমার একজন শিক্ষকের ন্যূনতম বেতন হচ্ছে 9,300 টাকা। অনার্স মাস্টার্স পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনার 12,500 টাকা বেতনে জব করে, 1,000 টাকা বাড়ি ভাড়া পায়, 500 টাকা চিকিৎসা ভাতা পায়। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এজ এ টিচার একজন শিক্ষক হিসেবে আপনাদের বিবেককে প্রশ্ন করে যাচ্ছি, আপনারা বলেন 1,000 টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের কোন জায়গায় দেখাতে পারবেন আমি সেখানে গিয়ে বাড়ি ভাড়া নেব? আপনি 500 টাকা যদি একটা ভিজিট দেখাতে পারেন, এমনও ডাক্তার হয়েছে 1,000 টাকা ভিজিট, 1200 টাকা ভিজিট, তাহলে এই 500 টাকা দিয়ে চিকিৎসার কী হবে? তাহলে আমরা এই সহজ জিনিসটা আমাদের একটা প্রসেসিং ছিল, আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের 7 নম্বর ধারা চালু ছিল। আমি আজকে বলি আমার 6টি নিবন্ধন, আমি ইবতেদায়ী প্রধানপদ এলাকায় চাকরি করতাম। আমি এই আশায় যে আমাদের একটা ধারাবাহিকতা চালু আছে, আমি চাঁদপুরে গেছি, আমি পরবর্তী হাইয়েস্ট আমাকে 1 বছর কষ্ট করতে হবে, 1 বছর কষ্ট করে আমি আমার নিজ জেলায় ফিরে যাব। কিন্তু আমাকে 3 বছর অপেক্ষা করতে হচ্ছে। আমার 2 বছরের একটা সন্তান, আমার ওয়াইফ আজকে বেডে গড়াগড়ি খাচ্ছে, সে স্যালাইন দেওয়া অবস্থা আছে, বেডে শয্যাশায়ী, আমি তাকে দেখতে যাইতে পারতেছি না। আমি ম্যানেজ করে প্রতিষ্ঠান প্রধানকে কত কষ্ট করে 3 দিনের ছুটি নিয়েছি, আমাদের ছুটি দেওয়া হয় না। আসলে একজন টিচারের অবর্তমানে সেই ক্লাসটা ফিল আপ করার একটা সমস্যা। এখন আমাদের এই সারা দেশের শিক্ষক এই ম্যাডামদের কথা বলি, ওয়ার্ল্ডে 4 থেকে 5 জন ম্যাডামের ডিভোর্স হয়ে গেছে। আপনারা বলেন তো, আপনারা একটা ডিভোর্সি একটা মেয়ের কত কষ্ট, তার স্বামীকে রেখে তাই দূর দূরান্তে চাকরি করে। এখন স্বামীর কথা হচ্ছে হয় চাকরি রাখতে হবে না হলে আমার সংসার রাখতে হবে। এখন পরিশেষে যখন ম্যাডামটা বলে যে আমি একটা চাকরি কষ্ট করে, আপনারা জানেন বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে নিয়োগের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে যে 3টা ধাপে আমাদেরকে পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারি দিতে হয়, রিটেন দিতে হয়, ভাইভা দিতে হয়। এই 3টা স্টেপ আমাদেরকে অতিক্রম করে প্রিলিমিনারি দিয়ে আপনারা শোনেন 12 লক্ষ প্রিলিমিনারি আমরা পরীক্ষা দিয়েছি। তার মধ্যে রিটেন 1 থেকে 1.5 লক্ষ উত্তীর্ণ হয়েছি। আমরা রংপুর বিভাগে পরীক্ষা দিয়েছি, ঢাকায় আপনার NTRC চত্বরে ভাইভা দিয়েছি। সর্বসাকুল্যে 12 থেকে 13,000, 12 লাখে 12,000 শিক্ষক যখন আমরা চূড়ান্তভাবে আলটিমেটলি যখন নির্বাচিত হই, এই এতগুলো শিক্ষক নির্বাচিত উপেক্ষা করে যখন আমরা 12,000 টিচার আসি, তখন সারা দেশে মেধাবীদের জায়গায় আমরা স্থান করে নিয়ে আজকে আমরা 1,000 টাকা বাড়ি ভাড়া, এত 500, 700, 1000 কিলো দূরে আছি। আপনাদেরকে আমরা আজও পর্যন্ত, আপনারা সচিব মানে কি, আপনারা বাংলাদেশের সর্বোচ্চ, আপনারা দেশ চালান, আপনারা দেশের কর্ণধার, আপনাদেরকে এই সহজ জিনিসটা আমরা কেন বোঝাতে পারতেছি না? আমরা যদি 2 মাসে 19 দিন আপনাদের মন্ত্রণালয়ে আসি, আপনার বোঝা উচিত এই শিক্ষকটা তো আজকে শিক্ষা দেওয়ার কথা প্রতিষ্ঠানে, আমরা আজকে রাস্তায় কেন, আমরা আজকে সচিবালয়ে কেন, আমরা আজকে ঢাকা শহরে কেন? আমাদেরকে যদি এভাবে ধর্ণা দিতে হয়, আমরা মানসিকভাবে পাগল হয়ে যাচ্ছি, আমরা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছি। আমাদেরকে উপেক্ষা করে, আমাদেরকে এভাবে মানবিক আজকে এতভাবে কষ্ট দিয়ে এভাবে আমাদের কোনোভাবেই কাম্য না। আমরা আজকে আপনাদের কাছে জানান দিতে চাই, আমাদের কোনো বাজেটবিহীন বদলি, আমাদের একটা প্রসেসিং চালু ছিল, আমাদের এখন চূড়ান্ত হবার শুধুমাত্র একটা সিগনেচারের বাকি, আমাদের সব কিছু ওকে আছে। আপনাদেরকে আমরা এই মাধ্যমে জানাতে চাই, মাননীয় শিক্ষক উপদেষ্টা যিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি সর্বোচ্চ শিক্ষা বিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, রাষ্ট্রের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই আমাদের আমি একটি কথা শেষে গিয়ে বলতে চাই যে বিগত সরকার আর এই সরকারের মধ্যে যে পার্থক্যটা আপনাদের বলি, সেটি হচ্ছে এই বর্তমান সরকারে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনার ডক্টর আসিফ নজরুল স্যার আইন বিষয়ে, উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের যে শিক্ষা উপদেষ্টা, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি অর্থনীতিবিদ। এত বড় বড় মাপের শিক্ষাবিদ হয়ে আজকে যদি আমাদের এই মানবিকতা, আমাদের এই জর্জরিত, আমাদের এই দুঃখ কষ্টের কথা ওনারা বুঝতে বোধগম্য যদি না হয়, আমাদের আর বলার ভাষাকে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, আমাদের আর নাথিং টু সে কিছু বলেন নাই। আমরা এতটুকু বলবো, আমরা এখন নিরুপায় হয়ে, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষের আর কোনো অবস্থান থাকে না। সো আমরা 14টি মানববন্ধন করেছি শান্তিপূর্ণ, কোনোদিন আমরা সচিবালয় অভিমুখে রওনা দেইনি, আজকে আমাদের সেটি দিতে হয়েছে। আমরা 19 বার মন্ত্রণালয়ে এসেছি, আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, আমরা আশ্বাসে বিশ্বাস করতে করতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের আর আশ্বাসে বিশ্বাস নাই, উইদিন শর্ট টাইম, আজ অথবা কালকের মধ্যে প্রজ্ঞাপন আমাদেরকে দিয়ে, আমাদেরকে মানসিক শান্তি দিয়ে আমাদেরকে কর্মস্থল ফিরে যেতে সুযোগ দিন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভালোভাবে বলতেছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি, এটা নিষিদ্ধ, মানে এখানে অনুমতি ছাড়া যাওয়া যায় না। আপনাদেরকে আমরা বলেছি, আপনাদের প্রতিনিধি দলকে পাঠিয়েছি, প্রতিনিধি দলকে আমি নিজে নিয়ে যাবো ভিতরে। অনুরোধ জানাচ্ছি যে এক্সিস্টিং রুলস সচিবালয়ের ভিতরে আমরা একতাবদ্ধভাবে জনগণকে সচিবালয়ের নিরাপত্তা সবাই জানি। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন কোনো দায়িত্ব আমরা নিতে চাই না। তো আমরা সবার সহযোগিতা আশা করতেছি, আমার সাথে আসেন, আমি নোডাল অফিসার, আমার সাথে কথা বলে আমি প্রতিনিধি দল নিয়ে যাবো। তারপরে স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। আমি যাবো, আমার পর আস্থা রাখেন, আর যাওয়া লাগবে কেন? ঠিক আছে সামনে চল কেন? সামনে ঢুকলো কেন? না সামনে ঢুকলো কেন? না সবাই সে মানে ভেজলামি। সব সাংবাদিক গেছে আবার কেমন গেছে ওরা কেন যাবে আরে নাই তারা আমাদের একটা বিয়ানে নেই লাগবে না, এখানে সরকারের 1 টাকাও লাগবে না। 7-8 বছর ধরে একটা সংশোধিত প্রজ্ঞাপন দিচ্ছে সরকার। আগের সরকার দিতে পারেনি, বর্তমান সরকার দিতে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখনো দিচ্ছে না আমাদের সংশোধিত প্রজ্ঞাপনটা। আমাদেরকে আয়না করে বন্দি করার মতো রাখছে, এতই বন্দি করে রাখছে আমাদের 500-700 কিলোমিটার দূরে। আমার মাকে পানি দেওয়ার মতো একটা মানুষ নাই। এভাবে অসহায় হিসেবে আমরা দিন যাপন করতেছি। আমাদের শিক্ষকদের কেউ দেখতেছে না, কোনো সরকার দেখতেছে না, কোনো আমলা দেখতেছে না আমাদের শিক্ষকদের। আসলে আমরা কি মানুষ হিসেবে পৃথিবীতে আছে কিনা আল্লাহ জানে। 12,500 টাকা বেতন দিচ্ছে, 1,000 টাকা মাত্র মাসিক বাড়ি ভাড়া দিচ্ছে, কোনো বদলি দিচ্ছে না। মাত্র একটা বদলি দিতে, একটা সংশোধিত প্রজ্ঞাপন দিতে 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিটও লাগবে না প্রোগ্রামটা জাস্ট দিতে, একটা সংশোধিত প্রজ্ঞাপন দিতে অনলাইন করতে। আমরা চাই আমার বাবা মাদের সেবা করতে। আমরা তো মরার মতো বসে আছি, একজন পুলিশ আমরা তো এমনি মরে গেছি। জাতীয়করণ আন্দোলন জাতীয়করণ আন্দোলনের সময় উনি ছিলেন, উনি টাকা দিয়েছেন, ঢাকা থেকে শিক্ষকদের টাকা দিয়েছেন না। উনি এত শিক্ষকদের টাকা দিয়েছেন। আমাদের সকল ছাত্রছাত্রী চলে আসবে, আমাদের যদি আজকে প্রজ্ঞাপনটা না কি করতে জাতীয়করণ বলেন
কানুনকে চিন্তিত যারা এই আন্দোলনকে বাধা দিয়েছেন আমরা কোনো বিশৃঙ্খলা করি না। আমরা আইনটাকে মানে ছোটবেলায় বন্ধ করা যায় না। সম্পূর্ণ বেআইনিভাবে আপনারা সম্পূর্ণ বেআইনিভাবে আইনকে লঙ্ঘন করে আপনাদের ব্যক্তি আপনাদের প্রতিনিধি দল ভিতরে গেছে তাদের আশা আপনার প্রতিনিধি দল আশা পূর্ণ আপনারা ধৈর্য ধরেন তারপরে আপনাদের গঠনমূলকভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আপনারা যেহেতু শিক্ষক আপনারা রাষ্ট্রের কতগুলো আইনকে এইভাবে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি প্রেস ক্লাবে বসেন প্রতিনিধি দল আসা পর্যন্ত আপনার সাথে থাকবো। আপনাকে ডাকলো সাথে কথা বলছি না বসেন 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 আপনাদের কথা বলার কোনো লোক আছে প্রতিনিধি থাকলে বলেন নাহলে কথা বলবো না। আমাদের সচিবালয় প্রতিনিধি আসুক স্যার করে বসে থাকলে স্যার আমাদের আমরা মারা গেছি স্যার আমাদের সচিবালয় প্রতিনিধি এখানে আসুক সমস্যা নাই আমাদের আছে আসুক অন্তত প্রজ্ঞাপনের কথা বলে যাক স্যার শান্তিপূর্ণ স্যার আমরা কোনো বিশৃঙ্খলা করছি না আমরা তো কোনো বিশৃঙ্খলা করতেছি না আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না এখানে যারা বসে আমরা সাইডটাই গাড়ি চাইছি। শুনেন আমাদের যৌক্তিক দাবি সাথে দেখা করতে গেছে তারপরে কারো ইন্ধনে আপনারা এখানে বসে আছেন সেটা বের করা হবে। শুনেন আপনিও কোনো শিক্ষকের ছাত্র বুঝছেন এই শিক্ষকগুলো রাজপথে কেন আজকে শিক্ষকের ছাত্র না আপনারা একটা যে বাদ আছেন এখানে শিক্ষকের একটা ছাত্র বাদ আছেন নাকি এখানে বলেন স্যার একজন শিক্ষক আমরা কারেন্ট থেকে আসবো স্যার শুনেন আপনারা কোনো শিক্ষকের ছাত্র এখানে সবাই এই শিক্ষকরা কেন এখানে বসে থাকবে কেন কথা বলছেন আপনি এভাবে আপনি ধমকা বলবেন না আমাকে আমাদের না উনি আমাকে ধমকাবে কেন এই লোক আমাকে ধমকাচ্ছে সাহেব বুলবুল সাহেব এই পুলিশ বুলবুল সাহেব আমাদেরকে ধমকাচ্ছে তোমরা ছাত্ররা কোথায় আছো সবাই আমাদের ডাকে সাড়া দাও এই বুলবুল সাহেব আমাকে ধমকাচ্ছে কেন এখানে আমরা যৌক্তিক দাবি নিয়ে বসে আছি আমরা আপনারা সবাই ছাত্র এরা সবাই কাজ করতে দাও কথা বলতে যাবো আগাইস না আমাদের মন্ত্রণালয়ে আপনারা সামনে দাঁড়ান কেন আমাদের সামনে দাঁড়ান কেন কেউ যাবেন না এই সবাই লাইট দেন সবাই লাইট দেন আমাদের পরিচয় দিয়েছে আমাদের শান্তি আমাদের পরিচয় দিয়েছে আমরা শিক্ষক
আপনাদের শত্রু তো আপনাদের নিজেদের মধ্যে এটাই তো সেই তো ওদের পক্ষে ই করতে স্যার আপনারা বসেন তো লাইভ দ্বারা আমি তো বলি না কিছু বসেন আপনারা আপনি বসেন তো কোনো টকিং করবেন নো টকিং হিয়ার প্লিজ নো টকিং হিয়ার অ্যাবাউট দিস ম্যাটার তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করব বসেন সবাই কথা বললে কেন হবে না ওইখানে সবাই কথা বলতে হবে না কথা বলে শিক্ষক ছাড়া কোনো দলীয় দলের মধ্যে ঢোকে না শিক্ষক থাকবেন না আমরা যারা শিক্ষক আছি কোনো দলীয়
মিছিল দেবো, মিছিল হবে না, স্লোগান হবে, চলবে স্লোগান। বদলি নিয়ে চলবে না, চলবে না, চলবে না, চলবে না, আসলে কোনোভাবেই আমরা দিতে হবে, দিতে হবে। পুলিশ প্রশাসনের যে কোনো মুহূর্তে খালি সবাই লাইভ করবে, কোনো জিনিস যেন সারা না পড়ে, যার হাতে মোবাইল আছে খালি লাইভ করবে। বসেন, আপনারা বসেন, শিক্ষক বসেন না। বসেন স্যার, বসেন।
কথা বললেন না, বাবু স্যার কথা বলতে কথা বললেন না। ভাই আপনারা সামনে থাকলে আমরা কাজ করব। স্যার আমরা যদি না বুঝি কে বসবে? কাজ করছে কার? আপনাদের কাজ করছে কার? আমরা বুঝি না। সবাই শোনেন, কথা শোনেন, কথা শুনি, চুপচাপ থাকেন। সাইড দেন, আমরা বসি। আপনি পিছনে যান, ওই যে মাঝখানে যান, আমি সাইড দেন, আমরা বসি। আপনি একদিক সাইডে যান না, আমরা বসি। বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে শিক্ষক। তখন বললো যে আগে যে সিস্টেমগুলো হয়েছে সেই সিস্টেমগুলোই সিস্টেম মতো হয়নি, সেই জন্য আজকে এই ভোগান্তি। তো উপদেষ্টা মহোদয় যেটা সর্বশেষ আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে আমি আপনাদের নিয়ে ভাবি, এর চেয়ে আর কিছু আমার বলার নাই। বলছে আপনাদের নিয়ে আমি কালকে সারা রাত ভেবেছি। ঠিক আছে, আমাদের উপদেষ্টা মহোদয় এই কথা আমাকে বলেছেন। তো আমি বললাম স্যার ভাবলে তো হবে না, আমাদের তো এখন দেয়ালে পিঠ থেকে রাস্তায় নামছি আমরা। সিদ্ধান্তে আসার আচ্ছা, এখন আমরা কি করবো? কতদিনের মধ্যে হতে পারে এটা না হলে এটা তো বলেই নাই। ওনারা শুধু এক তেলের মাথায় তেল দিয়ে বারবার এরকম করে বিব্রত করছে। এখন কথা হচ্ছে আমাদের ব্যাপারটা কিন্তু ওনারাও কি বহাল। শিক্ষা সচিব বলছে আমরা ভাই মোবাইল পিছা নাই, আপনাদেরকে নিয়ে চিন্তা করি, ছুটে গেলেও মোবাইল পিছা আমাদেরকে নিয়ে খুব কম চাপ। কিন্তু কথা হলে বিভিন্ন চাপের কারণে, বিভিন্ন দাবির কারণে এটা একটু ইয়ে হচ্ছে। এখন ওনার কথা হচ্ছে উনি আমাদেরকে যৌক্তিক যেটা যেভাবে যৌক্তিকভাবে হবে ওই যৌক্তিক জিনিসটা আমাদেরকে দিবে। এই যৌক্তিক জিনিসটা বলে আমাদেরকে পাঠাইছে। এখন আপনারা কি এই কথার মধ্যে বিশ্বাস রাখতে পারেন কিনা এটা শিক্ষক আমাদের কতদিনের মধ্যে দিবে এটা বলতে হবে, না হলে আমরা মানি না। আমাদের সময় বেঁচে দিতে হবে। শুনেন আর আমাকে বলতে অল্প সময়ের মধ্যে করে দিবে বলছে। এতদিন ওনারা ভালো করে ইয়ে করে নেয়, এখন ওনারা আন্দোলনের কারণে এটা ওনারা বুঝছে ব্যাপারটা, এবং এটা এই ছাড়া দ্রুত সামনে আমাদের যদি এই জিনিসটা আমাদের যদি খুব স্বল্প সময়ে না দেয় তাহলে আমরা আবার আন্দোলনে যাব।